কোথা থেকে শুরু করবো আসলে কিছু বুঝতেছি না, কারণ বাংলাদেশের এই সিরিজ শুরু হওয়ার আগে থেকে অনেক কথা ছিল নতুন পিচে খেলা হবে, অনেক দিন পর মিরপুরে খেলা হবে। সেই খেলার প্রথম ম্যাচটাতে আমরা দেখলাম যে বাংলাদেশ 200+ রান করলো, সেই রানে ওয়েস্ট ইন্ডিজ হেরে গেল। এবং দ্বিতীয় ম্যাচটাতে শুরু হওয়ার আগে একটা চরম একটা নাটকীয়তা হলো, সেটা হলো যে বাংলাদেশ দলে নাসুম আহমেদকে যুক্ত করা হলো। তার মানে ওয়েস্ট ইন্ডিজ খুব ভালোভাবে বুঝতে পারছে যে এইটা স্পিন সহক একটা ম্যাচ হবে। তার মানে এর আগের আলোচনা আমি বলেছিলাম যে খেলা হবে ধান খেতে, খেলবে হলো স্পিনার টু স্পিনার, সেই স্পিনারই খেলা হলো। সেই তারপরে তারা ওয়েস্ট ইন্ডিজ কি করলো, ওয়েস্ট ইন্ডিজ আকিল হোসেনকে তারা ডেকে নিয়ে আসলো বা দলে যুক্ত করলো। আগের 50-50-100 ওভারের কথা বাদ দিলাম, এই 100 ওভারে বাদ দিলাম, জাস্ট এক 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 2 ওভার, অর্থাৎ সুপার ওভারের যে 2 ওভার সেটা নিয়ে আলোচনা করি। বাংলাদেশের প্রথম বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজে ব্যাট করলো। ভাই ওয়েস্ট ইন্ডিজে ব্যাট করার সময় বোলিং এ কে আসলো? মুস্তাফিজুর রহমান। মানে মুস্তাফিজুর রহমান ছাড়া আসলে বাংলাদেশের এই মোমেন্টে, বিশেষ করে সুপার ওভারের মতো মোমেন্টে বল করার আসলে কেউ নেই। কারণ আপনার যে স্পিনার গুলো নিয়ে আসছেন তারা জীবনে সুপার ওভার খেলেনি। বাংলাদেশের ইতিহাসে 3 ফরম্যাট মিলে, মানে সব ফরম্যাট মিলে বাংলাদেশ এই প্রথম কোন সুপার ওভার খেললো। ঠিক আছে, মুস্তাফিজুর রহমান অনেক ভালো বল করলো, প্রথম বলে 1 রান দিলে, তারপরে তো উইকেট, তারপর 2-1-2, লাস্টের ওভারে আসলে ব্যাটের কানায় লেগে 4 হয়ে গেছে। এখানে মুস্তাফিজুর করার কিছু নেই। কিন্তু একটা বিষয়, কিন্তু তারা কিন্তু রাদারফোর্ডকে ব্যাটে নিয়ে আসছে সুপার ওভারে। এই জিনিসটা কেন করলো দেখেন, রাদারফোর্ড কিন্তু এই সিরিজের 2 ম্যাচ বলেন, এর আগে বলেন, রাদারফোর্ড কিন্তু ফর্মে নেই। তারপরেও তারা জানে যে রাদারফোর্ডকে যদি 2টা বল কাজে লাগে, খেলা তো আপনার 6টা বল, যদি 2টা বল কাজে লাগে, 2টা বল কাজে লাগানো মানে তো 2টা যদি 4ও হয় 8 রান, 2টা যদি 6 হয় তাহলে তো 12 রান। তারপরে যদি সে আউট হয় তাও তো ভালো। এভাবে যদি আপনার 2টা ব্যাটসম্যান আউট হওয়ার পরে যদি 16-17 রান হয় তাহলে এটা অনেক বড় ব্যাপার। কিন্তু এই জিনিসটা আমাদের মাথা মোটা অধিনায়ক, মানে মেহেদী হাসান মিরাজ মাথা মোটা বলা যাবে না, কারণ হচ্ছে যে মাথা মোটা বললেও কম হবে, তিনি একটা সেলফিশ অধিনায়ক। সেই অধিনায়ক কি করলেন, বাংলাদেশের আমার কথা অধিনায়ক আছে, কোচ কি সালাউদ্দিন হতে পারে, ফিল সিমন্সের কথা আমি বাদ দিলাম, তারা নিজেরা আলোচনা করছে, আলোচনা করে কাকে ব্যাট করছে, আপনার 6 বলে আপনাকে করতে হবে 11 রান, 10 রান তারা করছে, বাংলাদেশকে করতে হবে 11 রান। তারপরে ব্যাটে নামালেন কাকে, যে ওপেনিং যে জুটি আছে সাইফ হাসান আর সৌম্য সরকার। ভাই সৌম্য সরকার একটু আগে ব্যাট করে গেল, 89 বলে 45 রান করছে, মানে 50 এক্সট্রা সে ব্যাট করে গেছে, তাকে আপনারা ব্যাটে নামালেন, এটা কোনো কথা হলো? তারপরে সাইফ হাসানের কথা, ঠিক আছে সাইফ হাসান যদি লাগাইতে পারে লাগালো, কিন্তু আমার কাছে মনে হয় তারপরে কি হলো, সাইফ হাসান প্রথম বলে কিন্তু বোলিং এ কি আসলো, আকিল হোসেন। আকিল হোসেন কিন্তু একটা দেখেন, একটা সুপার ওভারে প্রথম বলে ওয়াইড, তারপরে নো বল, তারপরে লেগ বাই, তারপরে আবার ওয়াইড, এত কিছু দেওয়ার পরেও কিন্তু 10 রান সে ডিফেন্ড করে ফেললো। বাংলাদেশ একটা 4ও মারতে পারেনি, এটা কোনো কথা হলো? মানে একটা বাউন্ডারি মারতে পারেনি সুপার ওভারে। আপনি প্রথমে কাকে দিলেন? সৌম্য সরকারকে দিলেন। সৌম্য সরকার গেল নো বলে, তিনি তাকে সেটা কাজে লাগাতে পারলো না। তারপরে তারপরে একটা ডট গেল, তারপরে কি হলো, আউট হয়ে গেল। তারপরে আপনি কাকে নিয়ে আসলেন? নাজমুল হাসান শান্ত। নাজমুল হাসান শান্ত সর্বশেষ টি-20 টিমে ছিল না, এশিয়া কাপে নেই, আফগানিস্তান সিরিজে নেই, সেই লোককে আপনি নামালেন। ভাই একটু আগেই তো রিশাদ হোসেন আজকের ম্যাচে 13 বলে 26 রান করেছিল, আজকে 14 বলে 39 রান করলো রিশাদ হোসেন। সে রিশাদ হোসেনকে আপনি ব্যাটিং এ দিতে পারলেন না, মানে কোন ধরনের? আমার মনে হয় যে এরকম মানে বলদা মার্কা টিম ম্যানেজমেন্ট না হলে, পৃথিবীর কোনো ম্যানেজমেন্ট না হলে আমার মনে হয় যে অন্তত এই নাজমুল হাসান শান্তর জায়গা অন্তত রিশাদ হোসেনকে দিত, যে অন্তত ব্যাট করতে পারে। ধরেন আপনি এই ম্যাচকে আসলে সুপার ওভারে যাওয়ার মতো ম্যাচ, আপনি যদি নরমাল একটা যদি চিন্তা করেন যে এই ম্যাচকে আসলে সুপার ওভারে যাওয়ার মতো ম্যাচ, বাংলাদেশ, আমার মনে হয় যে নিজের একটা বাংলা একটা প্রবাদ আছে যে পরের জন্য যদি আপনি কবর খোঁড়েন বা গর্ত খোঁড়েন তাহলে সেই গর্তই কিন্তু আপনাকে পড়তে হয়। বাংলাদেশের এই সিরিজটা শুরু হওয়ার আগে বাংলাদেশের মানে বহুত জ্ঞানী বুদ্ধিমান যারা আছে, টিম ম্যানেজমেন্ট আছে বা পিস ক্রিয়েটর আছে, সবাই মিলে হয়তো চিন্তা করেছিল যে ওয়েস্ট ইন্ডিজকে আমরা ডেকে নিয়ে আসলাম, ডেকে নিয়ে এসে তাদেরকে আমরা হোয়াইট ওয়াশ করবো। হোয়াইট ওয়াশ করলে কি হবে, আমাদের বিশ্বকাপের যে সরাসরি খেলার একটা ব্যাপার আছে, সেই জায়গা থেকে আমরা এটা যদি হোয়াইট ওয়াশ করতে পারি তাহলে আমরা পজিটিভ দিক। তারপরে দর্শকরা বিশেষ করে এশিয়া কাপে চরম লেভেলে ব্যর্থতা, আফগানিস্তান সিরিজে আমরা চরম লেভেলের ওয়ানডেতে ব্যর্থতা হয়েছি,
বিমানবন্দরে আসার পরে এই যে এত কিছু হলো, তারপরে এইসব একটু ঢাকার কারণে হয়তো এই ধরনের একটা পিচ তৈরি করেছিল, যেখানে টি-20তে 200 রান হয়, 200 প্লাস রান অহর হয়, সেখানে আমাদের 200 প্লাস রান করতে আমাদের ব্যাটসম্যানদের ঘাম ছুটে যায়। সেই প্ল্যানটা নেই হয়তো এই ধরনের সিরিজ, এই ধরনের পিচ তৈরি করা। ঠিক আছে, সেই পিচে সৌম্য সরকার সাইফ হাসানকে আপনার দলের ওপেনিং করালেন। একটা বিষয় দেখেন, আমার কাছে মনে হচ্ছে যে সাইফ হাসান এশিয়া কাপে যে জিনিসটা দিয়ে তার ক্যারিয়ারের পুনর্জন্ম করেছিল, আমার মনে হয় যে এই ধরনের পিচ খেলে সাইফ হাসান কিন্তু নিজেকে আবার হারিয়ে ফেলবে। কিচ্ছু করার নেই, সাইফ হাসানের কিচ্ছু করার নেই। তারপরে এই যে সাইফ হাসান আপনি ব্যাটে দিলেন, সৌম্য সরকার দেখেন একটা জুটি কি 28 বলে 22 রানের জুটি, 36 সৌম্য সরকার তৌহিদ হৃদয়ের পার্টনারশিপ বলেন, 36 বলে 19 রানের, সৌম্য সরকার আর নাজমুল হাসান শান্ত 41 বলে 27 রানে, পার্টনারশিপ কিন্তু খারাপ না। সৌম্য সরকার এবং মাহিদুল ইসলাম অঙ্কনের পার্টনারশিপ 64 বলে 28 রান, ছোট ছোট পার্টনারশিপ আছে, ঠিক আছে। আপনি আরেকটা বিষয় আছে দেখেন, আপনি নুরুল হাসান সোহানের আগে কেন নাসুম আহমেদকে ব্যাট করতে দিলেন? ভাই নাসুম আহমেদ কি টেলেন্ডার ব্যাটসম্যান বা নাইট ওয়াচ ব্যাটসম্যান? আপনি টেস্ট খেলতেছেন, যে দিন শেষ হয়ে যাচ্ছে, উইকেট একটা ভালো ব্যাটসম্যান উইকেট যদি না পড়ে যায়, আপনি নাসুম আহমেদকে দিলেন, মানে অদ্ভুত একটা ব্যাপার সেবা। হ্যাঁ, মেহেদী মিরাজ একটার সাথে ধরেছিল 58 বলে একটা 35 রান করছে, এই পিচ অনুযায়ী ঠিক আছে, সে হয়তো ধরে রাখার কারণে বাংলাদেশ 200 প্লাস রান করতে পারছে। এবং লাস্টে 24 বলে 50 রানের একটা পার্টনারশিপ, যে পার্টনারশিপটা করেছে মেহেদী মিরাজ এবং রিশাদ হোসেন, যেখানে রিশাদ হোসেন 14 বলে 39 রান এবং লাস্টের যে 2 ওভার এ 24 প্লাস রান নেছে। এই রানটাকে ডিফেন্ড করার জন্য ওয়েস্ট ইন্ডিজ কিন্তু ভালো, তাদের শুরুটা একদমই বাজে হয়েছে। প্রথম বলে আউট হয়ে গেল, তারপরে যে কার্টেসির সাথে ক্যাপ্টেস কার্টেসির সাথে ওই যে একটা পার্টনারশিপ 51 রানের পার্টনারশিপ, কিন্তু একটা সাইডে কিন্তু ধরে রাখছিল সেই হোপ কিন্তু একটা দুর্দান্ত লেভেল একটা ইনিংস খেলেছে, সে ধরে রাখছে। এবং জাস্টিন গ্রেভসের সাথে 65 বলে 44 রানের একটা পার্টনারশিপ, যেই পার্টনারশিপটা আসলে এত দূর পর্যন্ত বা ম্যাচটাকে, যে পার্টনারশিপটা কিন্তু ম্যাচটাকে এই পর্যন্ত নিয়ে আসছে। তারপর আকিল হোসেনের সাথে 30 বলে 34 রানের পার্টনারশিপ। এবং একটা বিষয় হলো দেখেন, ব্যাপারটা হচ্ছে যে এই যে অধিনায়কত্ব, সেলফিশ অধিনায়ক, এইটা নিয়ে অনেক কথা বলা হয়েছে। মানে এর আগেও হলো বলা হয়েছে যে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ সে নিজের জন্য খেলে, আসলেই মেহেদী হাসান মিরাজ নিজের জন্য খেলে, সেটা সে আবারও প্রমাণ করলো। আফগানিস্তান সিরিজের সাথে তো এই ব্যাপারটা ছিল এবং আজকে সেটা আবার খুব বেশি প্রমাণিত হলো। কারণ আপনি একটা সিম্পলি চিন্তা করেন যে আজকে যে বল করেছে, মানে আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশ যখন 213 রান করছে, তখন যেটা হয়তো ভাবেছিল যে ওয়েস্ট ইন্ডিজ হয়তো 160-70 এর ভিতরে বুক হয়ে যাবে, ওভার পড়েই থাকবে, মেহেদী হাসান মিরাজ নিজের কোঠাটা পূর্ণ করে। মেহেদী মিরাজ 10 ওভার বল করছে, 38 রান দিয়ে উইকেট পায়নি, কিন্তু একটা মেডেন, বাংলাদেশের পক্ষে একটাই মেডেন পাইছে, সেটা অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এখন কথা হলো যে ভাই, আমি যেটা বলেছি, ওই প্রথম যে দুটো মানে সুপার ওভারের আগে বল করতে গিয়েছিল সাইফ হাসান। ভাই সাইফ হাসান এর কি দায় আছে যে এই যে ম্যাচটাতে 6 রান বা 5 রান লাগবে, সেই ম্যাচটাকে সে টাই করে দিচ্ছে, তো জেতাই দিচ্ছিল। কেন সাইফ হাসান কেন বল করলেন? আপনি কেমন ক্যাপ্টেন্সি করেন যে মানে মানে আপনার এই বুদ্ধিটুক হলো যে সুপার ওভারে আপনি বল করালেন, সুপার ওভারে আপনি বল করালেন মুস্তাফিজুর রহমানকে, কিন্তু আপনি দুটো ওভার থাকতেই কেন বল করাতে হলো সাইফ হাসানকে? এই জায়গা তো বল করবে হলো মুস্তাফিজুর রহমান, যার দুটো ওভার পড়ে আছে। সেই দুটো ওভার, মানে আমার কাছে মনে হয় যে হয় এক নম্বরে দুটো বিষয়, যে এক নম্বরে হয়তো সে ক্যাপ্টেন্সি বোঝেই না। হ্যাঁ, 19 বিশ্বকাপে সে ভালো ক্যাপ্টেন্সি করেছিল, সে একটা ব্যাপার, নতুবা সে আসলে সেলফিশে নিজের জায়গা ধরে রাখার জন্য চেষ্টা থেকে সর্বচেষ্টা করছে, কিন্তু লাভ নেই। ওই যে বাংলাদেশের দিন শেষে কি হলো যে আমরা দর্শকরা আবারও প্রতারিত হলাম, মাঠের দর্শক হয়তো কিছু গেছিল, আমরা আবারও প্রতারিত হলাম। গতকাল নারী বিশ্বকাপে নারীরা কষ্ট দিল, আজকে আমরা এটা কষ্ট দিই। হ্যাঁ, বাংলাদেশ এখন এই ম্যাচ বাংলাদেশ জিতলেও যে আমরা খুব বেশি আনন্দ উল্লাসের জায়গা নেই, সত্যি কথা নেই। কারণ বাংলাদেশের ক্রিকেটের যে মান, এই ধান ক্ষেত বলেন, বাংলা ক্রিকেটের যে ধান মূলা যে ক্ষেতই বলেন, সেই ক্ষেতে আপনি ম্যাচটা যদি সহজে হেরে যেতেন, ব্যাপারটা ছিল না। কিন্তু একটা ম্যাচ ক্যাপ্টেন্সির ভুল হবে, নুরুল হাসান সোহানের মতো এই যে যাদেরকে নিয়ে আসে, তারা শেষ ওভারে একটা ক্যাচ ধরতে পারে না, একটা বিশেষ আপনার ক্রুশাল মুহূর্তকে আপনি যদি বিশেষ মুহূর্তে
ম্যাচের মোমেন্টাম যদি না বোঝেন, ওই সময় যদি আপনি নিজেকে যদি সংযত রেখে যদি ম্যাচটা বের না করতে পারেন,